গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ইতিহাসের উপর থেকে থাকছে 28 নম্বর ক্লাস, এবং 28 নম্বর ক্লাসে যে টপিকটা থাকছে সেটা হলো পল্লব ডাইনেস্টি অ্যান্ড চোলা ডাইনেস্টি, পল্লব বংশ এবং চোল বংশ। এবার তোমাদের মনে হতে পারে যে চোল বংশ তো অলরেডি পড়া হয়ে গেছে, তাহলে আবার কেন চোল বংশ পড়ছি? তো যারা রেগুলার বেসিসে ক্লাস দেখছো তারা রিলেট করতে পারবে। সেখানে আমি বলেছিলাম যে প্রথম শতাব্দীতে যে চোল বংশের উৎপত্তি হয়েছিল সেটা কিন্তু ধীরে ধীরে তাদের শাসক কমজোর হওয়ার ফলে শাসকরা সামন্তভা হিসাবে তারা মানে জীবনযাপন পালন করছিল, এবং তার ঠিক 400 থেকে 500 বছর পর আবার সেই চোল শাসকরা সামন্ত থেকে আবার মাথা চাড়া দিয়ে ওঠে। তারপর আবার তারা কিন্তু নতুন রাজবংশ অর্থাৎ চোলা ডাইনেস্টি নবম শতাব্দীতে প্রতিষ্ঠা করে। তো এই পর্যন্ত ছিল আমাদের আগের দিনের ক্লাসে আলোচনা। আমরা আগের দিনের ক্লাসে চালুক্য বংশ পর্যন্ত আমরা দেখেছিলাম, এবং দেখেছিলাম যে বাতাপির যে চালুক্য ছিল শেষ শাসক, বাতাপির শেষ শাসক কে ছিল? কীর্তিবর্মন দ্বিতীয়। সেই কীর্তিবর্মন দ্বিতীয়র সামন্ত ছিল দন্তি দুর্গ। সেই দন্তি দুর্গ কীর্তিবর্মনকে হত্যা করে তিনি ওই চালুক্যর এরিয়াতে রাষ্ট্রকূট বংশের স্থাপন করছেন। তো আশা করি প্রত্যেকেই এর আগের ক্লাস পর্যন্ত দেখে এসছো। যদি না দেখে থাকো, উপরে আই বাটনে দেখবে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপর ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে দেখবে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে সেখান থেকে প্রিভিয়াস ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। আর প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু প্রোভাইড করা হয়, ক্লাস পিডিএফ প্রোভাইড করা হয়। সেটা ডাউনলোড করতে চাইলে নিচে দেখবে একটা টেলিগ্রাম লিঙ্ক প্রোভাইড করা আছে, নিচে বলতে এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সের মধ্যে। সেটার উপর ক্লিক করলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে, এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো শুরু করছি আজকের ক্লাস। পল্লব ডাইনেস্টি। চালুক্য বংশের পরে চালুক্য তিনটে ভাগে বিভক্ত ছিল, পড়িয়েছি এর আগের দিনের ক্লাসে, বাতাপি, কল্যাণী এবং আরেকটা হলো বেঙ্গির চালুক্য। তো এরপরে আমরা বলেছিলাম যে শুরু করব কি পল্লব ডাইনেস্টি, পল্লব বংশ। তো হেডিং করো আজকে পল্লব বংশ। পল্লব পল্লব বংশ, পল্লব বংশ, পল্লব বংশ বা পল্লব ডাইনেস্টি, পল্লব পল্লব বংশ বা পল্লব ডাইনেস্টি। পল্লব বংশের রাজধানী কোথায় ছিল? তো এর আগের দিনের ক্লাসেই আমরা আলোচনা করেছিলাম, কারণ এর আগের দিনের ক্লাসে আমরা যখন চালুক্য বংশ পড়ছিলাম, সেই চালুক্য বংশের পড়ারকালীন আমরা বলেছিলাম যে চালুক্য বংশের রাজা দ্বিতীয় পুলকেশী, এই দ্বিতীয় পুলকেশী অ্যাটাক করছে কোন রাজবংশকে? পল্লব বংশকে অ্যাটাক করছে। এবং এই যে দক্ষিণ ভারতের রাজবংশগুলো পড়াচ্ছি, যারা রেগুলার বেসিসে ক্লাস দেখছো তাদেরকে আমি ক্লাসের মধ্যেই বারবার বলেছি, এগুলো কিন্তু উত্তর ভারতে যে সমস্ত রাজবংশ চলছে তাদের সমসাময়িকই কিন্তু চলতে চলতে যাচ্ছে। অর্থাৎ এই পল্লব বংশ যখন চলছিল তখন উত্তর ভারতে বা উত্তর পূর্ব ভারতে কার শাসন চলছিল? চলছিল পুষ্যভূতি বংশের শাসক হর্ষবর্ধনের কিন্তু রাজত্বকাল চলছিল। তো এই যে পল্লব বংশ, পল্লব বংশের ক্যাপিটাল কোথায় ছিল? লেখো রাজধানী। রাজধানী, পল্লব বংশের ক্যাপিটাল, রাজধানী কোথায় ছিল? এদের ক্যাপিটাল ছিল কাঞ্চি। এদের ক্যাপিটাল কোথায় ছিল? এদের ক্যাপিটাল ছিল কাঞ্চি। এরা কোথায়, কোন পজিশনে এরা শাসন কার্য চালিয়েছে? তো দেখো এখানে ম্যাপের সাহায্যে এখানে একটুখানি দেখাচ্ছি। তো ভারতের সাউথ ইন্ডিয়ান ম্যাপটাই আমি এখানে মেনলি আঁকছি, কারণ ওটাই কাজে লাগবে। ম্যাপ নিয়ে বেশি জাস্টিফাই করো না। এখান থেকে দেখো এবার, এখানে কি ছিল? চালুক্য বংশ, বাতাপির চালুক্য। এখানে কি ছিল? চালুক্য বংশ। তার আগে কি ছিল? তার আগে ছিল সাতবাহন বংশ, সরি, তার আগে ছিল বাকাটাক বংশ। বাকাটাক বংশ, বাকাটাকের আগে কি ছিল? বাকাটাকের আগে ছিল সাতবাহন বংশ। বাকাটাকের আগে কি ছিল? সাতবাহন বংশ। সাতবাহন, তারপরে বাকাটাক, 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 বাকাটাকের পরে এসছে চালুক্য। আর এই রকম পজিশনে এখানে আমরা এর ফার্স্ট দিনে দক্ষিণ ভারতে যখন রাজবংশগুলো পড়েছিলাম সেখানে বলেছিলাম এখানে ছিল কি? চের বংশ,
তারপর তামিলনাড়ুর দক্ষিণ সাইডে এই পোর্শনটা ছিল কি, এই পোর্শনটা ছিল পাণ্ডবংশ, পাণ্ডবংশ। এবং তামিলনাড়ুর উত্তরি ভাগে এরকম পজিশনে ছিল কি, এখানে ছিল চোল বংশ। এখানে কি ছিল, এখানে ছিল চোল বংশ। তো এই চোল বংশ ছিল কোন টাইমে, প্রথম শতাব্দীর চোল বংশ, প্রথম শতাব্দীতে স্থাপিত হওয়া এটা চোল বংশ, প্রথম শতাব্দী। এরপর চোল রাজারা অযোগ্য হয়, এখানে আরেকটা নতুন শাসক আসে, তাদের নাম কি, এবং তারা এই টোটাল এরিয়াটাকে আবার দখল করে নেয়, এই এরিয়াটাকে। এবং এদের নাম কি, এদের নাম হলো পল্লব বংশ। এদের নাম কি, এদের নাম হলো পল্লব বংশ, পল্লব বংশ। এবং এই পল্লব বংশের রাজধানী কোথায় ছিল, কাঞ্চি। কাঞ্চি ছিল পল্লব বংশের রাজধানী। তো পল্লব বংশের ক্যাপিটাল কোথায়, পল্লব বংশের ক্যাপিটাল ছিল কাঞ্চি। পল্লব বংশের ক্যাপিটাল কোথায়, ক্যাপিটাল হলো কাঞ্চি। এই পল্লব বংশের প্রতিষ্ঠা কে করছে, প্রতিষ্ঠাতা, লেখো প্রতিষ্ঠাতা। পল্লব বংশের প্রতিষ্ঠা করছে, নাম হলো সিংহ বিষ্ণু, সিংহ বিষ্ণু। সিংহ বিষ্ণু কি করছে, এই পল্লব বংশের প্রতিষ্ঠা করে দিচ্ছে। এবং এই সিংহ বিষ্ণুর দরবারে, সিংহ বিষ্ণুর দরবারে একজন বিদ্বান ব্যক্তি ছিল, বা দরবারি কবি বলতে পারো, দরবারি বিদ্বান। তার নাম কি, তার নাম হলো ভার্বি। তার নাম কি, তার নাম হলো ভার্বি। কোশ্চেন দেয় এই ভার্বির লেখা বইয়ের নাম কি, তো এই ভার্বি একটা বই লিখছেন, সেই বইয়ের নাম কি, বইয়ের নাম হলো কিরাতুল জুকিয়াম। বইয়ের নাম কি, লেখো, বইয়ের নাম হলো কিরাতুল কিরাতুল জুকিয়াম, কিরাতুল জুকিয়াম, কিরাতুল জুকিয়াম নামক বই। কে লিখছে, কিরাতুল জুকিয়াম নামক বই লিখছে এই সিংহ বিষ্ণুর দরবারি কবি, যার নাম হলো কি, যার নাম হলো ভার্বি, যার নাম হলো ভার্বি। এবার এই সিংহ বিষ্ণুর পরবর্তী শাসক আসছে কে, পরবর্তী শাসক আসছে মহেন্দ্র বর্মন। এনার পরবর্তী শাসক কে আসছে, নাম হলো মহেন্দ্র, মহেন্দ্র বর্মন। নাম কি, নাম হলো মহেন্দ্র বর্মন। মহেন্দ্র বর্মনের ব্যাপারে আমরা এর আগের দিনের ক্লাসে পড়িয়েছি। মহেন্দ্র বর্মন কি করছে, এই মহেন্দ্র বর্মন যখন রাজত্ব করছে, কোথায় রাজত্ব করছে মহেন্দ্র বর্মন, এখানে কাঞ্চিতে। কাঞ্চিতে কে রাজত্ব করছে, মহেন্দ্র, মহেন্দ্র বর্মন। এই মহেন্দ্র বর্মন যখন রাজত্ব করছে তখন চালুক্য বংশের শাসক নাম কি, দ্বিতীয় পুলকেশী, দ্বিতীয় পুলকেশী। এই দ্বিতীয় পুলকেশী আসছে অ্যাটাক করতে, আক্রমণ করতে। কোথায় আক্রমণ করছে, কাঞ্চিতে আক্রমণ করছে। এবং তখন কাঞ্চির রাজাকে, কাঞ্চির রাজা হলো মহেন্দ্র বর্মন, মহেন্দ্র বর্মনকে হারাচ্ছে, হারিয়ে মহেন্দ্র বর্মনকে হত্যা করে দিচ্ছে, মহেন্দ্র বর্মনকে মেরে দিচ্ছে। মেরে দিয়ে যেহেতু তাকে কাঞ্চিতে গিয়ে মারছে, দ্বিতীয় পুলকেশী উপাধি পেয়ে যাচ্ছে কি, উপাধি পেয়ে যাচ্ছে কাঞ্চিকোণ্ড। কি উপাধি পাচ্ছে, কাঞ্চিকোণ্ড, কাঞ্চিকোণ্ড উপাধি পাচ্ছে। তাহলে মহেন্দ্র বর্মনকে হত্যা করছে কে, মহেন্দ্র বর্মনকে, এনাকে হত্যা করে, এনাকে হত্যা করে কে, হত্যা করছে দ্বিতীয় পুলকেশী। কে হত্যা করছে, দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী কোন বংশের রাজা, ইনি, ইনি হলেন চালুক্য বংশের শাসক, চালুক্য শাসক, চালুক্য শাসক দ্বিতীয় পুলকেশী এনাকে, মহেন্দ্র বর্মনকে হত্যা করছেন। এরপর মহেন্দ্র বর্মনের পরবর্তী শাসক কে আসছে, এই পল্লব বংশে মহেন্দ্র বর্মনের পরবর্তী আসছে, তার নাম হলো নরসিংহ বর্মন, নর
নরসিংহ বর্মন, নরসিংহ নরসিংহ বর্মন। এই নরসিংহ বর্মন যখন রাজত্ব করছে, তো দ্বিতীয় পুলকেশী দেখছে যে আমি একবার পল্লব বংশকে হারিয়ে সেখানে মহেন্দ্র বর্মনকে হত্যা করেছি, তো আবার পরবর্তী যে শাসকে আসুক না কেন আমি তাকে আবার পরাজিত করতে পারবো। তো দ্বিতীয় পুলকেশী আবার যাচ্ছে, যাচ্ছে কোথায়? যাচ্ছে এই কাঞ্চিতে, অর্থাৎ পল্লব বংশে অ্যাটাক করতে। তো কাঞ্চিতে গিয়ে যখন আক্রমণ করছে তখন নতুন রাজা কে হয়ে যাচ্ছে? নতুন রাজা হয়ে যাচ্ছে নরসিংহ বর্মন। নরসিংহ বর্মন জানে যে তার আগে যে শাসক ছিল মহেন্দ্র বর্মন, সেই মহেন্দ্র বর্মনকে হত্যা করেছিল কে? এই দ্বিতীয় পুলকেশী হত্যা করেছিল। সুতরাং এই মহেন্দ্র বর্মনের বদলা তার নিতে হবে, এবং সেই বদলা নিয়ে নেয় কে? বদলা নিয়ে নেয় নরসিংহ বর্মন। নরসিংহ বর্মন বদলা নিয়ে নেয়। নরসিংহ বর্মন কি করে? প্রতিশোধ নেয়, প্রতিশোধ নেয় এবং জয়ী হন, এবং এই যুদ্ধে কি হন? জয়ী হন। জয়ী হওয়ার পর এই দ্বিতীয় পুলকেশীকে সেখান থেকে তাড়িয়ে নিয়ে আসেন। কোথা থেকে তাড়িয়ে নিয়ে আসেন? দেখো এখানে ম্যাপ, দেখো ম্যাপ দেখলে বুঝতে পারবে। তো দ্বিতীয় পুলকেশী কি করছে? দ্বিতীয় পুলকেশী আরো আরেকবার অ্যাটাক করছে। দ্বিতীয় পুলকেশী আরো আরেকবার অ্যাটাক করছে, এবং যখন অ্যাটাক করছে তখন কে আছে শাসক? তখন আছে নরসিংহ বর্মন। নরসিংহ বর্মন। এই নরসিংহ বর্মন দ্বিতীয় পুলকেশীকে পরাস্ত করছে। পরাস্ত করে এই কাঞ্চি থেকে একে আবার তাড়িয়ে নিয়ে যাচ্ছে, তাড়াচ্ছে একে, তাড়িয়ে নিয়ে যাচ্ছে। কোন পর্যন্ত তাড়িয়ে নিয়ে যাচ্ছে? নিয়ে যাচ্ছে বাতাপি পর্যন্ত। কারণ দ্বিতীয় পুলকেশী ছিল বাতাপির চালুক্যের শাসক। বাতাপি পর্যন্ত তাকে তাড়িয়ে নিয়ে গেছে, নিয়ে দ্বিতীয় পুলকেশীকে হত্যা করে দিয়েছে কে? নরসিংহ বর্মন। হত্যা করে দেওয়ায় তিনি, এই নরসিংহ বর্মন উপাধি নিচ্ছেন কি? উপাধি নিচ্ছেন, তাকে যেহেতু বাতাপি পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেছেন, উপাধি পাচ্ছেন বাতাপি কোন্ড। বাতাপি, বাতাপি কোন্ড, বাতাপি কোন্ড উপাধি তিনি পাচ্ছেন। তাহলে আশা করি বোঝাতে পেরেছি যে বাতাপি কোন্ড উপাধি কে পেয়েছেন। তো নরসিংহ বর্মনের এখানে লিখে রাখো, ইনি কোন উপাধি পান? বাতাপি কোন্ড, বাতাপি কোন্ড উপাধি পান, এবং ইনি দ্বিতীয় পুলকেশীকে হত্যা করেন। ইনি দ্বিতীয় পুলকেশীকে, দ্বিতীয় পুলকেশীকে হত্যা করেন। ইনি দ্বিতীয় পুলকেশীকে হত্যা করেন। ইনি কি করছেন? দ্বিতীয় পুলকেশীকে হত্যা করছেন। কে? এই নরসিংহ বর্মন। এবার দেখো মহেন্দ্র বর্মনের, মহেন্দ্র বর্মন একজন ইনি কিন্তু সঙ্গীত প্রেমী ছিলেন। মহেন্দ্র বর্মন থেকে একটা কোশ্চেন দেয়। মহেন্দ্র বর্মন একজন সঙ্গীত প্রেমী ছিলেন, এবং এনার একটা সঙ্গীতের শিক্ষার চর্চা পাওয়া যাচ্ছে। তো কোশ্চেন দেয় যে কদ্রচার্য, কদ্রচার্য সঙ্গীত কে শিখেছিলেন? কদ্রচার্য কোন সঙ্গীতের চর্চার পরিচয় পাওয়া যায়? তো কদ্রচার্য সঙ্গীত, কদ্রচার্য সঙ্গীত। তো সিংহ বিষ্ণু ছিলেন প্রতিষ্ঠাতা, তারপর এসেছিল মহেন্দ্র বর্মন, যাকে হত্যা করেছিল দ্বিতীয় পুলকেশী। তারপর এসছে নরসিংহ বর্মন, নরসিংহ বর্মন হত্যা করে দ্বিতীয় পুলকেশীকে। এবং এই নরসিংহ বর্মনের টাইমে একজন চীন থেকে ব্যক্তি আসেন তার দরবারে, তার নাম কি? হিউয়েন সাং। হিউয়েন সাং। এবং শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম, বা এর আগের ক্লাসগুলোতে বলেছি, যে উত্তর ভারত এবং উত্তর পূর্ব ভারতে যে রাজবংশ চলছিল সেই টাইম পিরিয়ডে, যেগুলো আমরা অলরেডি পড়ে এসেছি, তার সমসাময়িক কিন্তু দক্ষিণ ভারতের রাজবংশগুলো চলছিল। এবং এই পল্লব বংশের টাইম পিরিয়ডেই উত্তর ভারতে পুষ্যভূতি বংশের হর্ষবর্ধন কিন্তু তখন রাজত্ব করছিলেন। এবং আমরা পড়ে এসেছি হর্ষবর্ধনের হ থেকে হিউয়েন সাং
মানে এখানে হ আর ওখানে হ ম্যাচ করে তোমরা মনে রাখতে পারবে, কারণ চীনা পরিব্রাজক দুজন ভারতে এসেছেন, একজন ফাইয়েন আর একজন হলেন হিউয়েন সাং। ফাইয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, আর হিউয়েন সাং এর হ থেকে হর্ষবর্ধনের হ রিলেট করে বা এইচ রিলেট করে হিউয়েন সাং এসেছিলেন কার টাইমে? হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের সময়। এবং এই হিউয়েন সাং পল্লব বংশের এই নরসিংহ বর্মনের দরবারেও তিনি কিন্তু এসেছিলেন। তো হিউয়েন সাং এনার দরবারে আসেন, এনার দরবারে আসেন। তো ছোটবেলায় অনেক সময় বোঝার অসুবিধার্থে আমরা কিন্তু আলাদা আলাদাভাবে মুখস্থ করতাম, যে কার সঙ্গে কার কানেক্ট সেটা না জেনে যদি মুখস্থ করো, এখনো যদি তোমরা সেইভাবে মুখস্থ করো তাহলে কিন্তু মনে থাকবে না। ছোটবেলায় তোমাদের হয়তো মনে হতো যে এই হিউয়েন সাং হর্ষবর্ধনের টাইমে এসছে, আবার সে চীনে ফিরে গেছে, আবার এসছে যখন পল্লব বংশ ছিল। তো হিউয়েন সাং কত বছর বেঁচে ছিল, এই সমস্ত কোশ্চেন কিন্তু মনের মধ্যে আসতো, কিন্তু অ্যাকচুয়াল যে গল্প সেই গল্প আকারে আমাদের টাইম পিরিয়ডের কথা বলছি, তখনকার বইতে সেইভাবে কিন্তু লেখা থাকতো না, সেই কারণে বুঝতে অসুবিধা হতো। তাই বারবার বলছি, ইতিহাসের যে ক্লাসটা করানো হচ্ছে রেগুলার বেসিসে ক্লাস ফলো করো, গল্প সহকারে পরপর কিভাবে ঘটনা হয়েছে, কারণ ইতিহাস মানে কি অতীতে ঘটে যাওয়া ঘটনা। তো অতীতে যে ঘটনাগুলো পরপর ঘটেছে সেইভাবে যদি পরপর না পড়ো, তো কার সঙ্গে কার লিঙ্ক সেটা বুঝতে অসুবিধা হবে এবং মনে রাখতেও দেখবে কষ্ট হবে। আর যদি গল্প সহকারে পড়ো দেখবে ইজিলি মনে থাকবে। তো যাই হোক, এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় নরসিংহ বর্মন থেকে। কি কোশ্চেন দেবে? নরসিংহ বর্মন থেকে কোশ্চেন দেয় যে এই নরসিংহ বর্মন মহাবলীপুরমের রথ মন্দির কে নির্মাণ করেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি দেয়? মহাবলীপুরম, তামিলনাড়ুর মহাবলীপুরমের রথ মন্দির, রথ মন্দির নির্মাণ করেন কে? তো রথ মন্দির নির্মাণ করেন এই নরসিংহ বর্মন। মহাবলীপুরমের রথ মন্দির নির্মাণ করেছেন কে? এই নরসিংহ বর্মন নির্মাণ করেছেন। এছাড়া নরসিংহ বর্মন, আচ্ছা নরসিংহ বর্মন সেটা দ্বিতীয়। এর পরবর্তী শাসক আসছে কে? এর পরবর্তী শাসক আসছে, তার নাম হলো নরসিংহ বর্মন। তার নাম কি? তার নাম হলো নরসিংহ বর্মন। নরসিংহ, এনার নাম হলো নরসিংহ বর্মন দ্বিতীয়। নরসিংহ বর্মন দ্বিতীয়, নরসিংহ বর্মন দ্বিতীয় এর পরবর্তী শাসক হচ্ছেন। এবং এই নরসিংহ বর্মন দ্বিতীয় ইনি কি করছেন? ইনি কাঞ্চিতে কৈলাস মন্দির বানান। কাঞ্চিতে, ইনি কাঞ্চিতে কৈলাস মন্দির, কাঞ্চিতে কৈলাস মন্দির কে নির্মাণ করছেন? মন্দির বানান। কাঞ্চিতে কৈলাস মন্দির নির্মাণ করছে নরসিংহ বর্মন দ্বিতীয়। নরসিংহ বর্মন দ্বিতীয় নির্মাণ করছেন কাঞ্চিতে কৈলাস মন্দির। এবং এই নরসিংহ বর্মনের দরবারে একজন বিদ্বান ব্যক্তি ছিলেন, তার নাম কি? তার নাম হলো দণ্ডী। তার নাম কি? তার নাম হলো দণ্ডী। দণ্ডী নামক একজন বিদ্বান ব্যক্তি ছিলেন। এই দণ্ডির লেখা বইয়ের নাম কি? দণ্ডির লেখা বই হলো 10 কুমার চরিত্রম। দণ্ডির লেখা বই কি? 10 কুমার চরিত্রম। 10 কুমার চরিত্রম বই কার লেখা? লেখা দণ্ডির লেখা বই। দণ্ডির লেখা বই হলো কি? 10 কুমার চরিত্রম। এবং ইনি কার দরবারের বিদ্বান ব্যক্তি ছিলেন? ইনি নরসিংহ বর্মন দ্বিতীয়, ভালোভাবে খেয়াল রাখবে, নরসিংহ বর্মন দ্বিতীয়র দরবারে, সেকেন্ড নরসিংহ বর্মন দ্বিতীয়র দরবারে তিনি কিন্তু কবি ছিলেন। এবার এই বংশের অন্তিম শাসক আসছে, লাস্ট রুলার, অন্তিম শাসক, তার নাম কি? তার নাম হলো অপরাজিত। নামই খালি অপরাজিত ছিল, কিন্তু ইনি ছিল কিন্তু
অযোগ্য শাসক, এবং এই অপরাজিতকে মারছে কে? তো পল্লব বংশ পড়ানোর শুরুতেই বলেছি, পল্লব বংশ কার জায়গা দখল করেছিল? চোল বংশের জায়গা দখল করেছিল। এবং পল্লব বংশ যতদিন রাজত্ব করে গেছে, চোল বংশের ব্যক্তিরা, চোল বংশের শাসকরা ততদিন সামন্ত জীবনযাপন হিসেবে, মানে সামন্ত হিসাবে তারা জীবনযাপন পালন করেছে, অর্থাৎ তারা ছিল কি পল্লবদের সামন্ত। এবার যেই দেখছে শাসক দুর্বল, সেন্ট্রালের শাসক যেই দেখছে দুর্বল, সাথে সাথে তাকে পরাজিত করছে। কে পরাজিত করছে? আদিত্য ওয়ান। কে পরাজিত করছে? পরাজিত করছে আদিত্য ওয়ান, আদিত্য প্রথম, আদিত্য প্রথম। আদিত্য প্রথম হত্যা করে দিচ্ছে কাকে? অপরাজিতকে হত্যা করছে। আদিত্য প্রথমকে, আদিত্য প্রথম হলেন চোল শাসক, আদিত্য প্রথম হলেন চোল শাসক। এবং এই আদিত্য প্রথমের আগে যখনই এই অপরাজিত সবাই জানতে পেরেছে যে মানে চোল বংশের যারা সামন্ত হিসেবে তারা ছিলেন, জীবনযাপন করছিলেন, যে অপরাজিত একজন অযোগ্য শাসক, তো তখন নাম আসে একজন ব্যক্তির, বিজয়ালয়। বিজয়ালয় কি করছে? চোল বংশের আবার পুনঃপ্রতিষ্ঠা করে দিচ্ছে নবম শতাব্দীতে। কিন্তু এই বিজয়ালয়ের পরবর্তী শাসক এসেছিল আদিত্যওয়ান। আদিত্যওয়ান দেখছে যে কাবাব মে হাড্ডি রেখে কোনো লাভ নেই, কারণ এই অপরাজিতর ছেলে মেয়ে যদি হয় এবং সে যদি যোগ্য শাসক হয়ে যায়, তাহলে আবার এদেরকে হত্যা করবে, আবার এই চোল বংশকে দাবিয়ে রাখবে। তাই আদিত্যওয়ান কি করছে? আদিত্যওয়ান এই অপরাজিতকে হত্যা করে দিচ্ছে, টোটালি পল্লব বংশ ক্লোজ করে দিচ্ছে। পল্লব বংশ এখানেই কিন্তু সমাপ্ত হচ্ছে। তো এবার তোমরা হেডিং করবে যে চোল বংশ। হেডিং করো কি? হেডিং করো চোল বংশ। তো এই এরিয়াতে আবার কোন বংশ আসছে? এই এরিয়া বলতে এখানটায় দেখো, এখানে আবার কোন বংশ আসছে? এখানে আবার আসছে চোল বংশ আসছে। এবং সেই চোল বংশের প্রতিষ্ঠা কে করছে? চোল বংশের নবম শতাব্দীতে প্রতিষ্ঠা হচ্ছে। কোন শতাব্দী? নবম শতাব্দী। এবং নবম শতাব্দীতে কে প্রতিষ্ঠা করছে? বিজয়ালয়। বিজয়ালয় প্রতিষ্ঠা করছে। তো নেক্সট হেডিং করো নবম শতাব্দীতে চোল বংশ। তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন হিস্ট্রি ফাউন্ডেশনের ক্লাস দেখছো, যেটা আরআরবি এনটিপিসি প্রিলি অ্যান্ড মেন্স উভয়ই কভার করবে। তার পাশাপাশি পিএসসির সমস্ত এক্সাম, পুলিশের সমস্ত এক্সাম, এসএসসি এর প্রত্যেকটা এক্সামকেও কভার করবে। এছাড়া যে এক্সামের নামগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস রেগুলার বেসিসে প্রোভাইড হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় ক্লাসটা রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাসটা দেখে নেবে। তবে রিকোয়েস্ট থাকছে কেউ চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে, নিচে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সামনে শো হচ্ছে। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করবে, কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না। এবং হোয়াটসঅ্যাপে সমস্ত রকম ইনফরমেশন, ক্লাসের রুটিন, ক্লাসের লিঙ্ক, এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করা হয়। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পেয়ে যাবে প্রতিটা এক্সামের জন্য জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ এবং ম্যাথের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পাবে এই চ্যানেল থেকে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে নাও। রেগুলার বেসিসে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটা থেকে ক্লাসগুলো করতে থাকো। তো আবার লেখো চোল বংশ, চোল বংশ। আগের দিনের ক্লাসে আমরা দেখেছিলাম প্রথম শতাব্দীর চোল বংশ। আজকে আমরা দেখব যে নবম শতাব্দীতে আবার যে চোল বংশের উৎপত্তি হচ্ছে সেটার ব্যাপারে আমরা ডিটেলসে পড়ব। তো এখানে লেখো নবম শতাব্দীর চোল, নবম শতাব্দীর চোল বংশ, চোল বংশ লেখো নবম শতাব্দী। তো চোলরা এত সময় কি ছিল? ছিল পল্লবদের সামন্ত। পল্লবরা এদেরকে কি করেছিল? দাবিয়ে রেখেছিল। তো এরা কাদের সামন্ত ছিল? এরা এরা পল্লবদের সামন্ত ছিল। এরা পল্লব বংশের
পল্লব বংশের সামন্ত ছিল, এবং সামন্ত ছিল তো অবভিয়াসলি শাসকরা সেই সামন্তদের কি করবে, তাদের উপরে তাদেরকে দাবিয়ে রাখবে। এরপর ঠিক নবম শতাব্দীতে চোল বংশের কি হচ্ছে, উৎপত্তি, মানে আবার চোল বংশের পুনরুত্থান হচ্ছে, এবং এরাই কিন্তু ছিল সঙ্গমকালীন টাইম পিরিয়ডে যে চোল বংশের উৎপত্তি হয়েছিল সেই তাদেরই বংশধর ছিল এরা। তো এই বংশের প্রতিষ্ঠাতাকে, এই বংশের প্রতিষ্ঠাতা, চোল বংশের প্রতিষ্ঠাতা, তো এক্ষুনি আমরা পড়ে আসলাম চোল বংশের প্রতিষ্ঠাতা। তো লিখে রাখো চোল বংশের প্রতিষ্ঠাতাকে, প্রতিষ্ঠাতা হলেন বিজয়ালয়। বিজয়ালয় তো উল্লেখ করে দেবে যে নবম শতাব্দীতে চোল বংশের প্রতিষ্ঠাতাকে, তো প্রতিষ্ঠাতা হলেন বিজয়ালয়, এবং একে বলা হয় চোল বংশের দ্বিতীয় সংস্থাপক। একে বলা হয়, একে বা এনাকে বলা হয়, এনাকে চোল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতাও বলা হয়, দ্বিতীয় প্রতিষ্ঠাতা। তোমাদের কাছে কোশ্চেন থাকছে প্রথম শতাব্দীতে যে চোল বংশের উৎপত্তি হয়েছিল সেই চোল বংশের প্রতিষ্ঠাতাকে, যে কোশ্চেনগুলো করছি ক্লাসে, প্রত্যেকদিন ক্লাসে একটা কিংবা দুটো করে কোশ্চেন তোমাদের কাছে জিজ্ঞাসা করা হয়, তো সেগুলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এর ফলে কি হবে, তোমাদের নিজেরও প্র্যাকটিস থাকবে, এবং তোমাদের মনের মধ্যে একটা জিনিস মানে আসবে যে টিচার কোনো না কোনো ক্লাসে কোনো না কোনো কোশ্চেন জিজ্ঞাসা করবে প্রিভিয়াস ক্লাস থেকে, তো তার জন্য আমার উত্তর যেন রেডি থাকে। তো এর ফলে দেখবে তোমরা যে পড়ছো সেটা তোমরা নির্দিষ্ট টাইম অন্তর রিভিশনও তোমরা করে রাখছো, এবং জিনিসটা তোমাদের ক্লিয়ার থাকছে এবং মনে থাকছে। তাই যে কোশ্চেনগুলো করা হয় তার উত্তর দেওয়ার চেষ্টা করবে অবভিয়াসলি। আচ্ছা, চোল বংশের সংস্থাপক হলেন কে, বিজয়ালয়। এর পরবর্তী শাসক কে আসছে, পরবর্তী শাসক আসছে আদিত্যওয়ান। পরবর্তী শাসক কে, আদিত্যওয়ান। পরবর্তী শাসক হলেন আদিত্যওয়ান। এই আদিত্যওয়ান কি করছে, আদিত্যওয়ান দেখছে যে পল্লব বংশের এখনো রাজা রয়ে গেছে, তার নাম কি, তার নাম হলো অপরাজিতা, অপরাজিত। কোন বংশের, পল্লব বংশের। একে না হটালে এর উত্তরাধিকারী আবার কখনো মাথা চাড়া দিয়ে উঠতে পারে। তো আদিত্যওয়ান কি করছে, এই অপরাজিতকে হত্যা করছে। আদিত্যওয়ান কি করছে, অপরাজিতকে হত্যা করে দিচ্ছে। হত্যা করে আদিত্যওয়ান কি হচ্ছে, আদিত্যওয়ান শাসক হচ্ছে। এর পরবর্তী শাসক আসছে আদিত্যওয়ানের পরে আসছে, তার নাম কি, তার নাম হলো পরান্তক। তার নাম হলো পরান্তক। পরান্তক প্রথম, পরান্তক ওয়ান। এই পরান্তক ওয়ান যখন শাসক হচ্ছে তখন পরান্তক ওয়ানের মনের মধ্যে মানে তিনি ভাবছেন যাতে করে তার সাম্রাজ্য, কোন রাজা চায় না যে তার সাম্রাজ্য না বাড়ুক। তো পরান্তক ওয়ানই কিন্তু চাইছেন, ইনিও চাইছেন যে এনার সাম্রাজ্য বৃদ্ধি পাক। তো ইনি অ্যাটাক করছেন কোথায়, ইনি অ্যাটাক করছেন পাণ্ডব বংশের যে জায়গাটা ছিল। কোথায় অ্যাটাক করছেন, দাঁড়াও আমি এখানে একটা ম্যাপ আঁকি। এখানে ছিল কি, চের বংশ, এখানে ছিল পাণ্ডব বংশ, এখানে ছিল পাণ্ডব বংশ, আর এখানে ছিল কি, এখানে ছিল প্রথমে ছিল চোল বংশ, চোলের পরে এসছে কে, পল্লব বংশ, আবার পল্লব বংশকে সরিয়ে আবার এখানে আসছে কি, এখানে আসছে চোল বংশ। তো এই যে চোল বংশের টাইমে শাসক আসছে তার নাম কি, পরান্তক ওয়ান। পরান্তক ওয়ান। পরান্তক ওয়ান কি করছে, পরান্তক ওয়ান আরও তার আশেপাশের জায়গা দখল করার চেষ্টা করছে। সুতরাং সে অ্যাটাক করে দিচ্ছে কোথায়, এই পাণ্ডব বংশের এরিয়াতে সে অ্যাটাক করছে। তো এই পাণ্ডব বংশকে অ্যাটাক করে মাদুরা জিতে নিচ্ছে। পাণ্ডব বংশকে অ্যাটাক করে কি করছে,
মাদুরা নামক জায়গা তিনি জিতে নিচ্ছে এবং মাদুরা জেতার ফলে তিনি উপাধি নিচ্ছেন কি, মাদুরা কোন্ড উপাধি নিচ্ছেন। তো পরান্তক অন কি করছে, পরান্তক অন পাণ্ড জয়লাভ করে, পাণ্ড জয়লাভ করে। পাণ্ড্য বংশের কোন এরিয়াটা জয়লাভ করছে, মাদুরা, মাদুরা জয়লাভ করে, মাদুরা জয় করে এবং মাদুরা জয় করার ফলে তিনি তার উপাধি নিচ্ছেন কি, উপাধি মাদুরা কোন্ড, মাদুরা কোন্ড। এই দক্ষিণ ভারতে দেখবে যে জায়গা জয়লাভ করছে তার নামের সাথে সাথে কোন্ড উপাধি তারা নিচ্ছে। যেমন দ্বিতীয় পুলকেশী যখন পল্লব বংশের কাঞ্চিতে মহেন্দ্র বর্মনকে হত্যা করে তো কাঞ্চি কোন্ড উপাধি নেয়। তারপর মহেন্দ্র বর্মনের পরবর্তী শাসক আসে নরসিংহ বর্মন। নরসিংহ বর্মন যখন দ্বিতীয় পুলকেশীকে হত্যা করছে বাতাপিতে তাড়িয়ে নিয়ে গিয়ে, তো তিনিও উপাধি নিচ্ছেন কি, বাতাপি কোন্ড। একইভাবে পরান্তক অন কি করছে, পরান্তক অন পাণ্ডবদের পাণ্ডব বংশের এরিয়াতে তিনি অ্যাটাক করছেন, আক্রমণ করছেন এবং তিনি মাদুরা জয় করে নিচ্ছেন এবং তিনি উপাধি নিচ্ছেন কি, উপাধি নিচ্ছেন মাদুরা কোন্ড নামক উপাধি নিচ্ছেন। এরপর এই পরান্তক অন রাষ্ট্রকূট শাসক, রাষ্ট্রকূট শাসককে, রাষ্ট্রকূট শাসক হলো কৃষ্ণাস্থিরি, রাষ্ট্রকূট শাসক কৃষ্ণাস্থিরি। পরান্তক কি করছে, রাষ্ট্রকূট শাসক, রাষ্ট্রকূট রাষ্ট্রকূট শাসক, রাষ্ট্রকূট শাসকের নাম কি, কৃষ্ণ তৃতীয়। এই কৃষ্ণ তৃতীয়কে কি করে, পরাজিত করছে, কৃষ্ণ তৃতীয়কে পরাজিত করে, কৃষ্ণ তৃতীয়কে হারাচ্ছে। রাষ্ট্রকূট বংশ কোন এরিয়াতে এসেছিল, ওই সাতবাহনের জায়গায়। সাতবাহনের পরে এই যে সাতবাহনের পরে ছিল বাকাটাক, বাকাটাকের পরে ছিল চালুক্য, চালুক্যের পরে এখানে আসবে কে, এখানে আসবে রাষ্ট্রকূট বংশ। তো সেই রাষ্ট্রকূট বংশের শাসক যার নাম হলো কৃষ্ণ তৃতীয়, সেই কৃষ্ণ তৃতীয়কে পরাজিত করছে কে, এই চোল বংশের শাসক পরান্তক অন। এর পরবর্তী শাসক কে আসছে, পরান্তক অনের পরবর্তী শাসক, এর পরবর্তী শাসক আসছে রাজরাজ। পরবর্তী শাসকের নাম কি, পরবর্তী শাসকের নাম হলো রাজরাজ, পরবর্তী শাসক হলো রাজরাজ। ইনি কল্যাণীর যে চালুক্য রাজা ছিল, কল্যাণীর সেই টাইমে কল্যাণীর চালুক্য রাজা কে ছিল, কল্যাণীর চালুক্য আগের দিনের ক্লাসেই পড়িয়েছি, সোমেশ্বর। কল্যাণীর চালুক্য শাসক তার নাম কি, সোমেশ্বর, সোমেশ্বর। এই সোমেশ্বরকে কি করছে, সোমেশ্বরকে বারবার গিয়ে আক্রমণ করছে। প্রথমবার আক্রমণ করলো রাজরাজ, প্রথমবার আক্রমণ করলো, সোমেশ্বর পরাজিত হলো, রাজরাজ জয়ী হলো। আবার কিছুদিন পর আবার আক্রমণ করলো, আবার আক্রমণ করলো সোমেশ্বরকে, আবার সোমেশ্বর পরাজিত হলো, আবার আক্রমণ করলো, আবার পরাজিত হলো। এইভাবে কয়েকবার আক্রমণ করেছে, যতবারই আক্রমণ করেছে সোমেশ্বর পরাজিত হয়ে যায়। তো সেই লজ্জায় সোমেশ্বর সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। কোথায়, তুঙ্গভদ্র নদীতে আত্মহত্যা করে, আত্মহত্যা করে। আগের দিনের ক্লাসেই পড়িয়েছি, তো আশা করি এবার তোমরা রিলেট করতে পারছো। আত্মহত্যা করে কোন নদীতে, তুঙ্গভদ্রা, তুঙ্গভদ্রা, তুঙ্গভদ্রা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে লজ্জায়। কে, সোমেশ্বর আত্মহত্যা করে এবং অ্যাটাক করছিল কে, এই রাজরাজই অ্যাটাক করছিল। এছাড়া এই প্রথম রাজরাজ বা রাজরাজ চোল, একে রাজরাজ বা রাজরাজ চোল বলা হয়। তো এখানে আমি নেক্সট পেজে রাজরাজ চোল লিখছি, রাজ চোল, রাজরাজ চোল। তো এই রাজরাজ চোল সোমেশ্বরকে কি করলো, সোমেশ্বরকে বারবার পরাজিত করতে থাকলো এবং তার ফলে সোমেশ্বর আত্মহত্যা করলেন। এছাড়া এই রাজরাজ চোল, চোল বংশের নিচে এখানে
চোল বংশ পাণ্ড্যকে অলরেডি দখল করে নিয়েছে, তার মানে টোটাল এই এরিয়াটা, টোটাল ক্রস চিহ্ন যেটা দিচ্ছি, এগুলো নবম শতাব্দীতে চোলদের দখলে চলে আসে। এবার আমরা প্রত্যেকেই জানি যে ভারতের ম্যাপের এখানে ঠিক এরকম পজিশনে আছে, কি আছে, শ্রীলঙ্কা। কি আছে? শ্রীলঙ্কা আছে। এই শ্রীলঙ্কায় অ্যাটাক করছে। কে অ্যাটাক করছে? এই রাজ চোল। কোন বংশের শাসক? এই পরান্তকের পরে রাজ রাজ চোল এসেছিল। এই রাজ চোল আক্রমণ করছে কোথায়? রাজ চোল রাজ চোল আক্রমণ করছে শ্রীলঙ্কাতে, এসে আক্রমণ করছে এবং শ্রীলঙ্কায় আক্রমণ করে শ্রীলঙ্কার উত্তরি ভাগ, শ্রীলঙ্কার উত্তরি ভাগ, নর্থ সাইডটা টোটালটাই তিনি দখল করে নিচ্ছে। এবং তখন শ্রীলঙ্কার শাসক কে ছিল? শ্রীলঙ্কার শাসক শ্রীলঙ্কায় আক্রমণ করে, লেখো শ্রীলঙ্কায়, আচ্ছা যেভাবে বলছি এইভাবেই কিন্তু লিখে রাখবে তোমরা খাতায়, না হলে বুঝতে পারবে না। শ্রীলঙ্কায় আক্রমণ করে, কে আক্রমণ করে? রাজ চোল। এবং তখন এই শ্রীলঙ্কার শাসক কে ছিল? শ্রীলঙ্কার শাসক ছিল মহেন্দ্র পঞ্চম, মহেন্দ্র পঞ্চম ছিল শ্রীলঙ্কার শাসক। এবং এই মহেন্দ্র ফাইভকে পরাজিত করে শ্রীলঙ্কার উত্তরি ভাগ জয়লাভ করে। কি করে? শ্রীলঙ্কার উত্তরি ভাগ, শ্রীলঙ্কার উত্তরি ভাগ দখল করে। শ্রীলঙ্কার উত্তরি ভাগ, শ্রীলঙ্কার উত্তরি ভাগ দখল করে। কে দখল করছে শ্রীলঙ্কার উত্তরি ভাগ? শ্রীলঙ্কার উত্তরি ভাগ দখল করছে এই রাজ চোল, শ্রীলঙ্কার উত্তরি ভাগ কিন্তু দখল করে নিচ্ছে। আচ্ছা, তোমাদের এর আগের দিন যখন চোল বংশ পড়িয়েছি, জাস্ট এর আগের ক্লাসে, সেখানে আমি বলেছিলাম শ্রীলঙ্কায় আক্রমণ করছে আরেকটা শাসক, এবং সেও ছিল কিন্তু চোল শাসক। তার নাম কি? এবং হিন্ট দিচ্ছি, সেই শাসক শ্রীলঙ্কায় আক্রমণ করে শ্রীলঙ্কা থেকে 10 থেকে 12,000 মতো শ্রমিক নিয়ে এসেছিল এবং কাবেরী নদীর উপরে ড্যাম তৈরি করেছিল, যেটা হলো ভারতের প্রথম ড্যাম। তো কোশ্চেন থাকছে সেই শাসকের নাম কি, এবং তিনিও ছিলেন কিন্তু চোল শাসক। এক্ষুনি কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে উত্তর করবে। আর যদি কমেন্ট না করো তাহলে এটাই বোঝা যাবে যে তোমরা বাড়িতে পড়ছো না এবং আমার ক্লাস করানো বেকার হচ্ছে। তো যাই হোক, যারা ক্লাস করছো ওয়েল অ্যান্ড গুড, যারা অফলাইনেও ক্লাস দেখছো, মানে লাইভ দেখছো না, তাদেরকেও বলছি তারাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোন শাসক, কোন চোল শাসক শ্রীলঙ্কায় অ্যাটাক করে সেখান থেকে 10 থেকে 12,000 শ্রমিক নিয়ে এসে বাঁধ, ইন্ডিয়ায় ড্যাম বানিয়েছিল কাবেরী নদীর ওপরে। তো রাজ চোল কি করছে? রাজ চোল উত্তরী শ্রীলঙ্কা জয়লাভ করে নিচ্ছে। এছাড়া এই রাজ চোল বৃহদেশ্বর মন্দির নির্মাণ করছে। কি, কোন মন্দির? তামিলনাড়ুতে বৃহদেশ্বর। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, কি কোশ্চেন দেয়? বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত? তো বৃহদেশ্বর মন্দির অবস্থিত তামিলনাড়ুতে। বৃহদেশ্বর মন্দির, তোমাদের বিশ্বাস না হলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখবে। শুধুমাত্র রেলের কথা বলছি না, সমস্ত এক্সামের কথা বলছি, কারণ এটা হিস্ট্রি ফাউন্ডেশন ব্যাচ পড়ানো হচ্ছে, প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এবং দেখবে প্রিভিয়াস কোশ্চেন খুঁজে 3টে কোশ্চেন দেয় যে বৃহদেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত। সেকেন্ড কোশ্চেন দেবে এই বৃহদেশ্বর মন্দির কোন রাজবংশের টাইমে প্রতিষ্ঠা হয়েছিল। তৃতীয় কোশ্চেন দেবে কোন রাজা প্রতিষ্ঠা করেছিল। তো বৃহদেশ্বর মন্দির কোথায়? তামিলনাড়ুতে অবস্থিত বর্তমানে। বৃহদেশ্বর মন্দির কোন বংশের টাইমে? চোল বংশের টাইমে প্রতিষ্ঠা হয়। কোন রাজা? নাম হলো রাজ চোল বৃহদেশ্বর মন্দির নির্মাণ করেন। এবার এর পরবর্তী শাসক চলে আসছে, রাজ চোলের পরবর্তী শাসক কে আসে? রাজেন্দ্র প্রথম বা রাজেন্দ্র চোল বলা হয় একে, রাজেন্দ্র প্রথম বা রাজেন্দ্র চোল, রাজেন্দ্র প্রথম বা রাজেন্দ্র চোল। তো রাজেন্দ্র চোল হয়ে যাচ্ছে কি পরবর্তী শাসক। এই রাজেন্দ্র চোল কি করছে? রাজেন্দ্র চোল তার আগের যিনি রাজা ছিলেন রাজ চোল,
তার থেকে দেখেছেন যে শ্রীলঙ্কা তিনি অ্যাটাক করেছেন এবং শ্রীলঙ্কার উত্তরি ভাগ তিনি ক্যাপচার করেছেন, দখল করেছেন। তো এনার এইটুকুতে সন্তুষ্ট হয়নি, ইনি কি করলেন, ইনি আবার পুনরায় শ্রীলঙ্কাকে আক্রমণ করেন। শ্রীলঙ্কা আক্রমণ করেন এবং আক্রমণ করে এবার বলছেন আমার ওই একটুখানিতে হবে না, আমার পুরোটা লাগবে। এবার তিনি শ্রীলঙ্কাকে কি করছেন, শ্রীলঙ্কাটাকে পুরো ক্যাপচার করছেন, শ্রীলঙ্কাকে পুরো দখল করেন। শ্রীলঙ্কা কি করছেন, পুরো দখল, শ্রীলঙ্কা তিনি পুরো দখল করছেন। এবং শ্রীলঙ্কার তখনও রাজা কে ছিল, রাজা ছিল মহেন্দ্র ফাইভ। তো এনাকে অবভিয়াসলি পরাজিত করছেন এবং এনার রাজধানী ছিল কোথায়, এনার রাজধানী ছিল অনুরাধাপুর। এনার রাজধানী, এনার ক্যাপিটাল, রাজধানী কোথায় ছিল, অনুরাধাপুর। অনুরাধাপুর। তো রাজেন্দ্র চোল কি করছে, রাজেন্দ্র চোল শ্রীলঙ্কা আক্রমণ করে পুরো শ্রীলঙ্কা তিনি জিতে নিয়েছিলেন এবং এই মহেন্দ্র ফাইভের রাজধানী অনুরাধাপুরে তিনি আক্রমণ করেন এবং এই মহেন্দ্র ফাইভকে বন্দি বানাচ্ছেন। মহেন্দ্র ফাইভকে কি করেন, বন্দি করেন, আটক করেন, এনাকে আটক করেন। এছাড়া এই রাজেন্দ্র চোল আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাটাক করেছিল, কিসের জন্য, শুধুমাত্র তার গঙ্গার জল দরকার ছিল। কিসের জন্য, গঙ্গার জলের জন্য, গঙ্গার জলের জন্য আক্রমণ করেন, গঙ্গার জলের জন্য আক্রমণ করেন। গঙ্গার জলের জন্য কোথায় আক্রমণ করছেন ইনি আক্রমণ করছেন বাংলায়। কোথায় আক্রমণ করেন, বাংলায় আক্রমণ করেন। এবং বাংলার তখন শাসক কে ছিল, বাংলার শাসক ছিল তখন মহিপাল। বাংলার শাসক কে ছিল, মহিপাল বাংলার শাসক ছিল। এবং এই মহিপালকে কি করছেন, মহিপালকে তিনি পরাস্ত করেন, মহিপালকে হারিয়ে দিচ্ছেন। এবার হারিয়ে দেওয়ার পর মহিপাল বলছে যে মহিপাল রাজেন্দ্র চোলকে বলছে যে আমাকে তো পরাস্ত করলেন, আপনার কি কি দরকার। তো বলছে কি আমার শুধুমাত্র গঙ্গার জল দরকার, আমি গঙ্গার জলের জন্য এসেছি। তা বলছে যে আগে তো বলবেন যে গঙ্গার জল দরকার, তো যুদ্ধ করার কোনো দরকারই ছিল না, আমি এমনিতেই আপনাকে দিয়ে দিতাম, আপনি যদি এমনি চাইতেন। বলছে না, আমি জিতে নেওয়ার মানে কোনো কিছু এমনি নেই না, আমি সেটাকে আর্ন করি, জিতে নেই। তো তিনি রাজেন্দ্র চোল মহিপালকে আক্রমণ করে সেখান থেকে কি নিচ্ছেন, গঙ্গার জল নিচ্ছেন। এবং এই গঙ্গার জল নিয়ে ম্যাপে একটুখানি দেখে নি, ম্যাপ এই যে এখানে কি আছে, এরকম জায়গা আছে বাংলার শাসক, বাংলার শাসককে মহিপাল, বাংলার শাসক মহিপাল। এই মহিপালকে অ্যাটাক করছে কে, মহিপালকে অ্যাটাক করছে রাজেন্দ্র চোল। এরপরে রাজরাজের পরে এসেছিল কে, রাজেন্দ্র চোল। তো এই রাজেন্দ্র চোল অ্যাটাক করছে কোথায়, রাজেন্দ্র চোল অ্যাটাক করছে মহিপালকে। অ্যাটাক করে কি নিচ্ছে, এখান থেকে নিচ্ছে গঙ্গা জল নিচ্ছেন। এবং এই গঙ্গা জল নিয়ে তিনি কোথায় চলে আসছেন, গঙ্গা জল নিয়ে তিনি তার এলাকায় আবার চলে আসছেন এবং এসে সেই গঙ্গা জলটাকে কি করছেন, গঙ্গা জল নিয়ে এসে তিনি তার রাজধানীর পাশে একটা নতুন শহর স্থাপন করছেন, যার নাম দিচ্ছেন গঙ্গাইকোন্ড চোলপুরাণ। এবং তিনি যেহেতু গঙ্গার জলকে জিতে আনছেন, তাই এনার উপাধি হয়ে যাচ্ছে রাজেন্দ্র চোলের উপাধি কি হয়ে যাচ্ছে, উপাধি হয়ে যাচ্ছে গঙ্গাইকোন্ড উপাধি পাচ্ছে। গঙ্গাইকোন্ড উপাধি কার, রাজেন্দ্র চোলের, কারণ তিনি গঙ্গার জলকে
জিতে আনছেন এবং গঙ্গার জল জিতে এনে সেই গঙ্গার জলটাকে কি করছেন, গঙ্গার জলটাকে তিনি একটা পুকুর বানিয়ে সেই গঙ্গার জল সেখানে তিনি মিশিয়ে দিচ্ছেন সেই পুকুরের জলের সাথে। তো ইনি গঙ্গার জল এনে তার রাজধানীর পাশে কি করছে, একটা নতুন শহর রাজধানীর পাশে নতুন শহর প্রতিষ্ঠা করেন, নতুন শহর প্রতিষ্ঠা, এবং তার নাম কি দিচ্ছেন, নাম দিচ্ছেন গঙ্গাইকোন্ড চোলপুরম, নাম দিচ্ছেন গঙ্গাইকোন্ড চোলপুরম। এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল শহরের নাম। এবং তার শহরের পাশে একটা পুকুর কাটছেন, একটা সুইমিং পুল কাটছেন, পুকুর কাটছেন, এবং সেই পুকুরের জলে কি মিশিয়ে দিচ্ছে, গঙ্গা জল মিশিয়ে দিচ্ছে, এবং একে বলা হচ্ছে কি, একে বলা হচ্ছে চোল গঙ্গা। তখন যেহেতু এর সাথে গঙ্গা জল মিশিয়ে দেওয়া হয়েছে, তো তখন একে বলা হচ্ছে কি, বলা হচ্ছে চোল গঙ্গম। তাহলে কোশ্চেন দেয় এখান থেকে, কি কোশ্চেন দেয় যে গঙ্গাইকোন্ড উপাধি, এটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। গঙ্গাইকোন্ড উপাধি কার? অপশন দেবে রাজরাজ চোল, রাজেন্দ্র চোল, মহিপাল, এরকম অপশন দিয়ে দেবে। তো অ্যান্সার কি হবে, রাজেন্দ্র চোল। তিনি কাকে পরাস্ত করে গঙ্গাইকোন্ড উপাধি পেয়েছেন, এই কোশ্চেনও বহুবার দিয়েছে। তো ইনি বাংলার শাসক মহিপালকে পরাস্ত করে সেখান থেকে গঙ্গার জল জিতে এনেছিলেন, এবং সেই কারণে তার উপাধি হয়েছে গঙ্গাইকোন্ড। এবং তোমাদেরকে একটু আগেই বলেছি যে দক্ষিণ ভারতে দেখবে যে সমস্ত জায়গা বা এলাকা জিতছে তার নামের সাথে সাথে একটা কোন্ড উপাধি তারা কিন্তু রেখে দিচ্ছে। তো গঙ্গাইকোন্ড উপাধি নিচ্ছে কে, রাজেন্দ্র চোল, এবং তিনি সেই গঙ্গা জল নিয়ে এসে তার রাজধানীর পাশে একটা নতুন সিটির প্রতিষ্ঠা করছেন, নতুন শহরের প্রতিষ্ঠা করছেন, যার নাম দিচ্ছেন গঙ্গাইকোন্ড চোলপুরম। এবং সেই শহরে একটা পুকুর কাটছেন, একটা তালাব কাটছেন, যেখানে যে গঙ্গা জলটা তিনি এনেছিলেন জিতে, সেই গঙ্গা জলটা মিশিয়ে দিচ্ছেন, মিশিয়ে দেওয়ার ফলে তার নাম হয়ে যাচ্ছে কি, চোল গঙ্গম। এর কিন্তু নাম হয়ে যাচ্ছে, কি নাম হচ্ছে, চোল গঙ্গম। এরপর এই বংশের অন্তিম শাসক চলে আসছে। তো অন্তিম শাসক হলো, এর নামও রাজেন্দ্র। তো তৃতীয় রাজেন্দ্র চোল, রাজেন্দ্র তৃতীয়কে এই বংশের অন্তিম শাসক, লাস্ট রুলার কে, এই বংশের লাস্ট রুলার হলেন এই রাজেন্দ্র থ্রি। এবং এরপর এই বংশ কিন্তু ধীরে ধীরে সমাপ্ত হয়ে গিয়েছিল, অর্থাৎ ইনি ছিলেন লাস্ট রুলার। এবং চোল বংশের যে ভৌগোলিক যে এরিয়া, তো ভৌগোলিক এরিয়াতে এখানে কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে, যখন এরা পাণ্ড্য বংশ দখল করে নিচ্ছে তখন নিচে আছে কি, ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগর, এবং ডান সাইডে আছে বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগর, অর্থাৎ সাগরের তীরবর্তী কিন্তু এই বংশের উৎপত্তি হয়েছে। তো অবভিয়াসলি এরা নৌসেনায় কিন্তু খুব এক্সপার্ট হবে। তো চোলরা নৌসেনায় কিন্তু এক্সপার্ট ছিল, লিখে রাখো, চোলরা নৌসেনাতে শক্তিশালী ছিল, চোলরা নৌসেনাতে শক্তিশালী ছিল, চোলরা কি নৌসেনাতে শক্তিশালী ছিল। এছাড়া চোলদের সময় কিন্তু অনেক শিব মন্দিরও কিন্তু এস্টাবলিশ হয়েছে, যেগুলো দ্রাবিড় শৈলীতে বানানো, এবং দ্রাবিড় শৈলীকে বিমান শৈলীও কিন্তু বলা হয়ে থাকে। আর চোল যুগে স্থানীয় স্বশাসন ভারতের সব থেকে প্রাচীন স্থানীয় স্বশাসন, এবং এখানে ভোট হতো কিসের মাধ্যমে, লটারির মাধ্যমে কিন্তু এই টাইম পিরিয়ডে ভোট হতো। তো এই ছিল টোটাল চোল বংশ। তো চোল বংশ এখানে এবার কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা আলোচনা করব রাষ্ট্রকূট বংশের ব্যাপারে।
যেটা এসেছিল চালুক্য বংশের পরবর্তীতে সাতবাহন যে জায়গাটায় রাজত্ব করেছিল সেই জায়গাতে। তো নেক্সট দিন আমরা আলোচনা করব রাষ্ট্রকূট বংশ। আজকেই আলোচনা করে দিতে পারতাম, কিন্তু ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে যাবে, কারণ এখনও তোমাদের রাষ্ট্রকূট বংশ বাকি, তারপর পাল বংশ, তারপরে বাকি আছে তোমাদের সেন বংশ, তারপর বাকি আছে কি প্রতিহার বংশ। তো এই চারটে বংশ আমরা লাস্ট দিন ক্লাসে, মানে লাস্ট দিন বলতে এর পরের দিন ক্লাসে কমপ্লিট করে নেব। তো আশা করি আজকের ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে সব ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস বারবার বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তার পাশাপাশি রিভিশন করবে। প্রথম দিকের যে ক্লাসগুলো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি রিভিশন না করো তো আজকে আমাদের হচ্ছে 28 নম্বর ক্লাস, তো প্রথম থেকে 10 নম্বর ক্লাস পর্যন্ত যা পড়ানো হয়েছে এতদিন তোমাদের মাথা থেকে বেরিয়ে গেছে। এবং এটা বায়োলজিক্যাল ব্যাপার। যদি তোমরা 20-22 দিনের মধ্যে প্রিভিয়াস যেগুলো পড়েছো সেটা একবার চোখের দেখায়, মানে একদম চটজলদি 10-15 মিনিটের মধ্যে যদি রিভিশন না করো, তাহলে দেখবে প্রিভিয়াস যা পড়ছো, তুমি ইতিহাস পড়ো যাই পড়ো না কেন, তোমাদের মাথা থেকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তাই বারবার বলছি রিভিশন কিন্তু মাস্ট দরকার পড়লে ভিডিও আরবার একবার রিমাইন্ড করে দেখো, কারণ ভিডিও আমাদের এই চ্যানেলে রেকর্ডেড ফরম্যাটে থেকে যায়। তো রিভিশন করো। এবং রেলের এক্সাম এখনও দেরি আছে। রেলের এক্সাম আশা করি ফেব্রুয়ারির মধ্যে হবে না, বা ফেব্রুয়ারির লাস্টের দিকে হতে পারে, এনটিপিসির কথাই বলছি। তো যাই হোক, এখন থেকেই জোর কদমে প্রিপারেশন শুরু করো যারা শুরু করছো, আর যারা এতদিন ধরে পড়ছো ওয়েল অ্যান্ড গুড। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।